আজকে আমি খুব বিপর্যস্ত অবস্থায় আছি। আমার নিজের বাড়িতে আমার দাদা, তার বয়স হয়েছিল 93+। তিনি গত হয়েছেন। আমি তার স্ত্রী পুত্র নেই, আমার কাছেই থাকতেন, বিগ্রহ সেবা করতেন। আজকে আমি তার ঘাট কাজ করে তারপরে এখানে উপস্থিত হয়েছি। ঈশ্বর করুণাময়, যে সময়টা এমনভাবেই পড়েছে যাতে করে এটা আমি না করিনি, কারণ অনেকদিন আগে থেকে ঠিক হয়ে আছে। কিন্তু আমি আশা করি না এরকম ঘটবে। তৎসত্ত্বেও যদি কোনো ত্রুটি ঘটে সেটা আমি ক্ষমার যোগ্য। দেখুন, আজকের যে বিষয়টা সেটা ভয়ঙ্কর একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে। মানে আমাকে যদি কেউ বলে যে রবীন্দ্রনাথ নিয়ে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো, আমি নাতিদীর্ঘ কোনো প্রবন্ধ রচনা করতে পারি না। কেউ যদি বলেন যে আপনি আকাশ বর্ণনা করতে থাকুন, কোন আকাশ বর্ণনা করব যেখানে গার্গী বলছেন যে আচ্ছা ওই আকাশে কি ওতপ্রোত থাকে। যাজ্ঞবল্ক্য বললেন তোমার মুন্ড খসিয়া পড়িবে, আর প্রশ্ন করিও না গার্গী, অতঃপরম মা প্রেক্ষিষ্টা, আর মা প্রাক্ষী, আর প্রশ্ন করো না। আমার অবস্থা সেই আকাশ বর্ণনার মতো। প্রেমের স্বরূপ সন্ধান করতে এসেছি। এটা এরকম একটা 1 ঘন্টা 1.5 ঘন্টার বক্তৃতায় প্রেমের স্বরূপ সন্ধান। আমাকে অনেকে বলেন যে আচ্ছা রাধারানী কি হলো বলুন তো? কৃষ্ণের তো বোঝা গেল তিনি মথুরায় এলেন, দ্বারকায় এলেন, সৌপিহ গোপী শতকিলিকা, এককালে বৃন্দাবনের রমণীদের সঙ্গে। আবার পরে কৃষ্ণ মহাভারত সূত্রধার, তিনি মহাভারতের সূত্রধার হয়ে গেলেন। তার জীবনটা বুঝি, কিন্তু রাধারানী কি হলো বলতে পারেন? অনেকে প্রশ্ন করে। আমি বলি যে রাধারানীর বয়স আর বাড়েনি। ওই যে সময়ে কৃষ্ণ চলে এলেন না, ওইখানেই হচ্ছে তার প্রেমের সম্পূর্ণতা তৈরি হলো। ফলে তার আর কোনো বয়সও বাড়ল না। তার মৃত কিংবা মারা গেছেন কিনা তাও জানি না। কৃষ্ণ মারা গেছেন সেটা জানি, কিন্তু তার এই চির সম্ভাবনাময়ী যে প্রেমিকা, তিনি কোনোদিন মারা গেছেন বলে শুনিনি। বরঞ্চ তার জন্যে আবার এরকমও শুনি যে অতএব মানে রাধিকার ভাবকান্তি অঙ্গীকার করি, জনমিলা নবদ্বীপে গৌরাঙ্গ শ্রীহরি। শেষ তো হলো না, এই চলতেই থাকলো। তো সেই প্রেমিকের প্রেমের স্বরূপ সন্ধান করতে বলা হয়েছে আমাকে। আমি সবসময় বলি প্রেম হচ্ছে সবসময় একটা অন্বেষণ, যেমনটা রাধা একটা অন্বেষণ, কোয়েস্ট, চিরকালের একটা কোয়েস্ট। এর কোনো স্বরূপ সন্ধান করা খুব কঠিন এবং এতটাই জটিল যে অন্য সব কিছুর স্বরূপ সন্ধান করা যায়, কিন্তু এই বস্তুটির স্বরূপ সন্ধান করা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব বলে আমি মনে করি না। আমরা যা করতে পারি তা হচ্ছে ওই একটু এটা ওটা বলতে পারি, এই আর কি। প্রেমের কথায় ব্যাস, বাল্মীকি কিংবা কালিদাসের যে মনের মন্ত্রণা মেশানো আছে, সে তো আমি বলতে গেলে সেই প্রেমের রাগিনী কি উঠে আসবে মনে হয় না। তার মধ্যে প্রাবন্ধিকের যে স্খলিত দৃষ্টি,
তাতে করে কবির যে মনোজগৎ সেটা তার ব্যাপ্তি নিয়ে ধরা দেবে কি না তাও তো আমি বলতে পারি না। প্রেমের কথা বলতে গেলে আমার মতো যে ক্ষুদ্র একজন প্রাবন্ধিক বলে কথা, সেও যদি সামান্যতম কবি না হয়ে ওঠে তাহলে প্রেমের কথা বলাটা খুব, স্বরূপ সন্ধান করাটা অত সোজা হবে না। আমার মনে আছে যে একটা সময় ওয়ার্ডসওয়ার্থ তিনি তার সম্বন্ধে হেজলিট লিখছেন। ওয়ার্ডসওয়ার্থ, looking up the low latticed window, said, "How beautifully the sun sets on that yellow bank." I thought within myself. Hazlitt লিখছেন, with what eyes these poets see nature. And ever after, when I saw the sunset stream upon the objects facing it, conceived I had made a discovery, or thanked Wordsworth for having made one for me. তার মানে আমার মতো লোক যদি সামান্যতম কবি না হয়ে ওঠে, আমাদের অভিনবগুপ্ত ছিলেন যিনি রসশাস্ত্রের অন্যতম, তার মতো কেউ আছেন বলে আমি মনে করি না সারা পৃথিবীতে। রসশাস্ত্রের ক্ষেত্রে ইংলিশ লিটারেচার যারা আছেন, তারা যারা রসশাস্ত্রের বিচার করেছেন, সাজেশন নিয়ে বিচার করেছেন, তাদের সমস্ত কথাবার্তা, there may be the footnotes of Indian aesthetics, এটুকু I can say on solemn guarantee, মানে কিছুই না সেখানে। ঠিক যেরকম হোমারের ইলিয়াড অডিসি মহাভারতের তুলনায় কিছুই না, ঠিক সেরকম একেবারে যে ওয়েস্টার্ন এস্থেটিক্সের জায়গাটা অভিনবগুপ্ত আনন্দবর্ধন যেখানে আছেন তাদের তুলনায় কিছুই না। সেই যে মানুষগুলি, তারা এই বলেছিলাম যে উদ্দাম সাগর, আমি কবিতা কিংবা প্রেমের বর্ণনা করতে যাওয়া, প্রেমের স্বরূপ অনুসন্ধান করা সাগরকে হাতড়ানোর মতো, একদম উদ্দাম সাগরকে হাতড়ানোর মতো। এবং উদ্দাম সাগরকে হাতড়াতে গেলে উদ্দাম না হলে পরে কি সম্ভব সেটা? অতএব প্রেমের সন্ধান করব, শান্ত হয়ে বসে থাকব, তা কিন্তু হয় না। আমার অধ্যাপিকা সুকুমারী ভট্টাচার্য, তিনি, আমি একটা সময় বেশ একটু গম্ভীর গম্ভীর কথা বলছিলাম, আমি খুব গম্ভীর লোক নই, হ্যাঁ, গম্ভীর কথা বলছিলাম যে একটুখানি আমাকে একটু রিস্ট্রেইনড হতে কাজকর্ম করতে হবে। আমাকে বলেছিলেন যে দেখো নৃসিংহ, তুমি যেরকম লোক সেরকম কাজ করো, ওরকম রিস্ট্রেইনড হইতে তোমার রিপ্রেশন কিংবা রিস্ট্রেইন তোমার জন্য নয়। হ্যাঁ, আমি বললাম যে সেটা কেন? বলছেন যে দেখো, কিছু তো লোক আছে, একটা অদ্ভুত সংস্কৃত শ্লোক বলেছিলেন, সেই শ্লোকটা আমি কোথাও পাইনি, কিন্তু তিনি বলেছিলেন দেখো একটা কথা আছে, সমুদ্রে শান্ত কল্লোলে স্নাতমিচ্ছন্তি বর্বরা। মানে সমুদ্র যদি শান্ত সমুদ্র হয়, সেখানে যারা স্নান করতে যায় তারা একটু বর্বর টাইপের লোক, একটু বোকা বোকা, খুব বেশি শান্ত লোক আর কি, তাদের দ্বারা প্রেমের অনুসন্ধান হবে না। হ্যাঁ, অর্থাৎ কিনা উদ্দাম সমুদ্রের মধ্যে থেকে প্রেমের স্বরূপ সন্ধান, হ্যাঁ, যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে খানিকটা উদ্দামতা লাগে। তো ফলত কোনো যদি এই সম্পূর্ণ ভাবনার মধ্যে আমার যে প্রেমের অনুসন্ধান, তার মধ্যে যদি কোথাও উদ্দামতা থাকে, যদি কোথাও সমস্যা থাকে, যদি আমার ভাষার ত্রুটি হয়, আলোড়ন হয়, তাহলে সে সবগুলো কিন্তু ধরেই নেবেন যে প্রেমের স্বরূপ সন্ধানে এগুলো খুব জরুরি। কেন? ওই যে সাগরের কথা বললাম, যেরকম বাঁধন ছাড়া প্রাচীনের যে প্রেম, সেটাও কিন্তু বেশ বাঁধন ছাড়া গোছের ছিল, সেখানে বেশ উদ্দামতা আছে, আদিমতা প্রেমের মধ্যে। এটা তো হয়নি কোনোদিন। আমি দেখেছি যে পলিটিক্স অ্যান্ড সেক্স, এই জায়গায় কোনো রেসিপি নতুন তৈরি হয়নি। হ্যাঁ,
পণ্ডিতরা বলে গেছেন যে সেখানে প্রচুর পরিমাণ আপনি রান্না থেকে আরম্ভ করে প্রচুর জায়গায় আপনি রেসিপি তৈরি করতে পারবেন। বাট এই দুটো জিনিসই আপনি দেখবেন যা আগে হতো এখনো তাই হচ্ছে। হ্যাঁ, কোনোদিন বলতে পারবেন না যে এই পলিটিক্স ব্যাপারটা আগে খুব সুন্দর ছিল, মিষ্টি ছিল, কেউ এরকম কোনো গোলমাল করতো না। আর এমনও কোনোদিন বলতে পারবেন না যে প্রেম ব্যাপারটা হয়েছে, কেউ ভালো করে তাকায়নি, কেউ ভালো করে মানে উৎসাহ দেখায়নি, সিটি দেয়নি মেয়েদের দেখে। এরকম যদি হয়, সেই সমাজটায় অন্তত আমি বাস করতে চাই না। এবং আমার যারা পূর্বের কবিরা ছিলেন, সে ওয়েস্টার্ন বলুন কিংবা এদেশের বলুন, তারাও এটা বলতে পারেন দেহতত্ত্বের ব্যাপার আছে। হ্যাঁ, সেখানে মানে এটা কবির বাণী প্রেমের মতো এরকম নয় তো। প্রেম যদি শরীরটা সেখানে যদি অসত্য হয়ে যায়, তাহলে মানে সেটা কিরকম দাঁড়াবে যে আপনার ওপরেরটা প্রেম দানায় বাঁধবে না। বস্তুত আমি এটা তুলনা করতে চাই শব্দ এবং অর্থ যেরকম পরস্পরের উপরে নির্ভর। আমি শব্দ বলছি, তার তো একটা অর্থ থাকবে, তাই না? তাহলে শব্দার্থ যেরকম পরস্পরের কাঁধে ভর দিয়ে চলে, এবং প্রেমের ক্ষেত্রেও সেইটা একটা ব্যাপার যে তার কতগুলো স্টেপস আছে, তার উপরে সে ভর দিয়ে চলে। আমাদের অভিনবগুপ্ত আনন্দবর্ধন, যিনি রসশাস্ত্র রচনা করেছেন, তিনি একটা জায়গায় বলছেন যে যত্নতা প্রত্যভিজ্ঞেয় তৌ শব্দার্থ মহান কবে। বলছেন যে শব্দ দিয়ে তুমি তোমার বক্তব্যের সামর্থ্য তৈরি করবে, অর্থ তৈরি করবে, তোমার সেই শব্দ এবং অর্থ যদি তার প্রতি যদি তুমি নজর না দাও, তাহলে যেরকম তুমি কাব্যের লক্ষণা ব্যঞ্জনা বার করতে পারবে না। শব্দ থেকেই তো তৈরি হতে হবে, শব্দ এবং অর্থ থেকেই তো ব্যঞ্জনা তৈরি হতে হবে। অথচ ব্যঞ্জনার ক্ষেত্রে শব্দ এবং অর্থ প্রায় মিথ্যে হয়ে যায়, অথচ শব্দার্থ ছাড়া চলে না। এরকম যদি হয়, প্রেমও ঠিক সেই রকম একটা বস্তু যেখানে তার যে শরীর কিংবা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো ছাড়া প্রেমও সেইভাবে দানা বাঁধবে না। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে প্রেম ব্যাপারটাই কিন্তু পুরোপুরি একটা সিলেবাস বহির্ভূত জিনিস। তার কোনো মেডিসিন নেই যেটা কোয়েশ্চেন অ্যান্সার করা আছে এবং তা থেকে প্রেমকে ব্যাখ্যা করা যাবে। শব্দ এবং অর্থ যেখানে ব্যঞ্জনা প্রকাশ করে, তার যেরকম কোনো মেডিসিন তৈরি হয় না, কিভাবে সেটা কোথা থেকে আসবে, সাজেশন কিভাবে তৈরি হবে, অথচ শব্দ এবং অর্থই সেখানে খুব জরুরি। আনন্দবর্ধন বলছেন যত্নতা প্রত্যভিজ্ঞেয় তৌ শব্দার্থ মহান কবি। বড় কবি যিনি হবেন, তার শব্দ এবং অর্থের দিকে নজর দিতে হবে, যাতে করে তিনি ব্যঞ্জনাত্মক ভাবনাটা বার করে আনতে পারেন। এটা কিরকম? এটা কিরকম? এমন কোন শব্দ অর্থ যা লাবণ্যের মতো। অদ্ভুত ব্যাপার বলেছেন যে সংস্কৃততে বলছেন যে লাবণ্য হচ্ছে এমন একটা জিনিস, ওরা স্বাভাবিকভাবে স্ত্রীলোকের লাবণ্যর কথাই বলেছেন। লাবণ্য ব্যাপারটা কিরকম? আনন্দবর্ধন বলছেন যেটা
যে একজন রমণীর চোখটি যে একেবারে পটল চেরা হতেই হবে এমন নয়, নাকখানি তিল ফুল চিনি নাশা হতেই হবে তার নয়, আর অন্যান্য প্রত্যঙ্গের কথা বললামই না। তো সেগুলো সমস্ত কিছুই এমনই হতে হবে একেবারেই নিয়ম মতো হলে যেটা সবচেয়ে সুন্দর হয়। এটা অদ্ভুত ব্যাপার ছিল আমাদের আগের যুগে, আমাদেরও আগের যুগে মা ঠাকুমারা যখন মেয়ে দেখতে যেতেন, খুব খারাপ, মেয়ে দেখাটা খুব খারাপ, কিন্তু ওদের দেখাটা খুব সুন্দর ছিল। ওরা বলছেন চোখটা খুব ভালো দেখলাম, চোখটা খুব ভালো, তার মানে চোখটা খুব ভালো, অন্য জিনিসটা তাদের ভালো লাগে। আরেকজন বলল নাকটা খুব সুন্দর। এরকম ওরা প্রত্যঙ্গের মধ্যে এক একটা অঙ্গ বেছে নিতেন, আমি দেখতাম, এটা অদ্ভুত লাগতো। ছেলে বলছে আচ্ছা গোটাটা কেমন লাগলো, মা বাবা সেটা বলতে পারে না, বলে না রে ওই খুব সুন্দর, চোখটা খুব ভালো। এই যে প্রত্যঙ্গ ভাবটা আনন্দবর্ধন নাকচ করে দিচ্ছেন কাব্যের ক্ষেত্রে। বলছেন বিভাতি লাবণ্য বিমাঙ্গনা, আসু যা তুমি দিয়ে তরকারি রান্না করছো, প্রচুর সুন্দর সুন্দর মশলা দিলে, মুখ দিলে, কিন্তু লবণ দিলে না। লবণ থেকেই তো লাবণ্য। যদি লবণটা না দাও তাহলে বিভাতি লাবণ্য বিমাঙ্গনা, আসু তোমার সমস্ত জিনিসটাই কিন্তু নষ্ট হয়ে গেল যদি লাবণ্য না থাকে। ওই যে ভাসমান ব্যাপারটা, সেখানে চোখ হতে হয় না ওরকম, সেখানে নাককে তিল ফুল জিনি নাশা হতে হয় না, কিন্তু ওভারঅল যেমনটা রবীন্দ্রনাথ বলবেন আজি রে দেখায় সুন্দর, এই যে সুন্দর, এইটা হচ্ছে লাবণ্য। কাব্যের ক্ষেত্রেও তাই, প্রেমের ক্ষেত্রেও তাই, যে কোনটা সুন্দর লাগছে। সাজেশন যখন নিচ্ছ, যেমন রান্নার ক্ষেত্রে আপনি নুন না দিলে হবে না, আবার তরকারিগুলোও তো লাগবে, ঠিক সেই রকম প্রেমের ক্ষেত্রেও যে একেবারে রজকিনী প্রেম, মানে রজকিনী প্রেম, একেবারে নিকষিত হেম কাম গন্ধ নাই তাই, এটা যিনি বলেছেন তার চরণে আমার নমস্কার রইল। হ্যাঁ, কিন্তু তিনি এমন অবস্থায় ছিলেন যে রজকিনী আসছে যখন তিনি আমার মাছ ধরা অভ্যেস ছিল না, কি বলে লোকে যে চণ্ডীদাস মাছ ধরতেন, তো মাছ ধরতে গেছেন সেখানে, তখন রজকিনী একটু ঘুরে গেল তার ওপাশ দিয়ে। হ্যাঁ, তখন জিজ্ঞাসা করছেন একজন, কি গো ঠাকুর, তোমার কি মাছ উঠল? বলে না, ফাতনাটা একটু নড়েছে। এই যে ব্যাপারটা, অর্থাৎ রজকিনী যে গেল তার সামনে দিয়ে, এই ফাতনাটা যিনি নড়েছে তার পক্ষে এটা বলা শোভা পায় না যে কাম গন্ধ নাই তাই। কামই কিভাবে প্রেম রূপে পরিণত হয় সেটাই কিন্তু একটা বড় নিদর্শন প্রেমের ক্ষেত্রে। আমাকে কিছু কিছু শব্দ উচ্চারণ করতে হবে, যেটা না হলে আপনারা কেন আমাকে একটু পণ্ডিত পণ্ডিত ভাববেন কেন বলুন? ভাববেন না তো। হ্যাঁ, জিগমাট বোমান বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি বিখ্যাত একটা বই আছে অক্টেভিও পাজ, তার লেখা ডাবল ফ্লেম বলে একখানা বই আছে। ইনফ্যাক্ট সেই বইটার ওপরে আবার মাইক ফেদারটন বলে একজন ভদ্রলোক, তিনি নতুন করে ওই রকম একটা দ্য ফ্লেম অফ লাভ বলে একখানা বই লিখেছেন। সেখানে বেশ কিছু মহাপণ্ডিত বিজ্ঞ তারা বেশ কিছু এসে লিখেছেন। জিগমাট বোমান অন্যতম তার মধ্যে একজন, যিনি মহাপণ্ডিত, এবং তিনি তার লেখাটা আরম্ভ করছেন। আপনারা যদি কেউ পড়ে থাকেন তো খুব ভালো, কিন্তু আমার ধারণা সবাই যে এটা পড়েছেন তা নয় এই বইটা। আর অক্টেভিও পাজকে তো জানেন যে তিনি মানে যেরকম তার কবিতা, সেই কবিতার জায়গায় তার একটা বড় অভিজ্ঞতার আমার জায়গা হলো যে তিনি এই ইন্ডিয়াতে এসেছিলেন এক সময়, এবং তার ইন্ডিয়ার সঙ্গে এক্সপিরিয়েন্স ছিল।
আমাদের দেশের সাহিত্যের সম্বন্ধে এক্সপেরিয়েন্স ছিল এবং সেটা তাকে খানিকটা ঋদ্ধ করেছিল বলে আমি মনে করি। ফলত এই কথাটা লিখতে পেরেছেন। সেই লেখাটা তিনিই লিখেছেন, সেটা জিগমার্ট বোমান। তো সেখানে জিগমার্ট বোমান একটা লাইন লিখছেন, সে লাইনটা খুব কম্প্যাক্ট, আমার সেটা পড়তে ভালো লাগবে যদি শোনেন। In this beautiful book-long essay, L'âme double amour à erotismo, এটা ফ্রেঞ্চ শব্দ, আমার খুব খারাপ উচ্চারণ হলো, পাবলিশড ইন 1993, ডাবল ফ্লেম যেটাকে বলছি আর কি ইংরেজিতে। The great Mexican thinker Octavio Paz explores the complex interaction between sex, eroticism and love. এটা কিন্তু একটা চোখ খুলে দেওয়া প্রবন্ধ, যে প্রবন্ধটার নামটাও খুব অদ্ভুত, অন পোস্টমডার্ন ইউজেস অফ সেক্স। লিখছেন, three close relatives, that is sex, eroticism and love. Three close relatives, yet so unlike each other that each needs a separate language to account for its own existence. The central metaphor of this book, most fittingly, is one of the fire. Above the primordial fire of sex. আরম্ভটা খেয়াল করুন, আরম্ভটা কিন্তু এমন কোনো শব্দ দিয়ে আরম্ভ হচ্ছে না যেখানে এখনই শেষ করা যায়। Above the primordial fire of sex, lit by nature long before the first stirrings of humanity, rises the red flame of eroticism, above which quivers and shivers the delicate blue flame of love. There would be no flame without fire, yet there is more, much more to the red and blue flames and to each one of them than there is in the fire from which they arise. অতি অসামান্য কথা কিন্তু লিখেছেন এটা। যে দ্য শিভারিং, যে একটা নীল শিখাটি উঠছে, সেইটা হচ্ছে প্রেম। তার তলায় রেড ফায়ারটা রয়েছে এবং তার তলায় যেখান থেকে সেই আদিম প্রবৃত্তিটা উঠছে, which is sex, one sex, eroticism and love. আমরা কিন্তু যারা প্রেমের অনুসন্ধান করি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা অনুসন্ধান করি সেটা হচ্ছে দ্য কোয়েশ্চেন অফ ইরোটিসিজম সাজেস্টিভ। এইটা বেশি পরিমাণ আমরা খোঁজ করি শেষ পর্যন্ত বোঝানোর জন্যে যে প্রেম কোনটা। প্রেম শেষ পর্যন্ত কিন্তু এই মাধ্যম দিয়েই আসবে যেখানে ইরোটিসিজম একটা বিশাল পার্ট প্লে করে। যা শেক্সপিয়ার থেকে আরম্ভ করে কালিদাস, রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে আজকের যা কিছু দেখছেন, তার মধ্যে উই সি মাচ মোর অব ইরোটিসিজম দ্যান লাভ। যে ইরোটিসিজম থেকে মানুষের সমস্ত কাব্যরসের চাতুরীর প্রমাণ হয় এবং সেখান থেকে আলটিমেটলি লাভ অর্থাৎ প্রেম বস্তুটা প্রমাণিত হয়। এটা খুব একটা বড় বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারতাম, এবং এমনকি এখানে তো আমার উপায় নেই, আমি সেক্সুয়ালিটি নিয়ে আলোচনা করতে বসিনি। এখানে এরোটিক্স নিয়েও সেরকমভাবে যে আলোচনা করতে পারবো না, বিকজ এরোটিসিজম হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব সাইমন দ্য বিভোয়া থেকে আরম্ভ করে আরো অনেকেই যারা পণ্ডিতজনা তারা বলছেন ইট ইজ দ্য কালচারাল প্রসেসিং অফ সেক্স। সেক্সই বটে,
কিন্তু ইট ইজ দ্য কালচারাল প্রসেসিং অফ সেক্স। আমার কাছে রসশাস্ত্রের দিকে, সংস্কৃতির দিকে, এখানে তার শব্দটা হলো শৃঙ্গার। শৃঙ্গার শব্দটা যদি কেউ খেয়াল করেন তাহলে দেখবেন যে সেখানে কিরকম বস্তুটা আসে। শৃঙ্গ, আপনারা জানেন যে শৃঙ্গ শব্দটার মানে হচ্ছে হর্ন, ইংরেজিতে হর্ন। শৃঙ্গ একটা র, এই উপসর্গটা এখানে সেই ব্যাকরণের চিন্তাটা আমরা এখানে করতে পারবো না। আকারটা কি করে এলো সেটা আপনাদের এখানে বলবার আমার উপায় নেই, অত সময় নেই, কারণ সেটা আপনাদের প্রথমত বোঝাতে পারবো না। ব্যাকরণের এত চমৎকার আছে এই সব জায়গায়। প্রথমত চমৎকারটা শুনুন, যে আপনারা হয়তো এটা কোনোদিন শোনেনই, যে আছে এই অর্থে, আছে এই অর্থে র প্রত্যয় হয়, বয় শূন্য র। আমরা গুণ আছে যার গুণী এরকম শুনেছি, ইন প্রত্যয় সংস্কৃতে। গুণ আছে যার বতুক প্রত্যয় হয়, যার উত্তর হয় গুণবান। গুণ আছে যার। ধন আছে যার ধনবান উত্তর হয়, কিংবা ধনী এরকম হয়। আছে যার, সেই রকম এই যার মধ্যে প্রাণ আছে যার প্রাণী, প্রাণবান এরকম শব্দ উচ্চারিত হয়, যেগুলো আছে অর্থে। কিন্তু আছে অর্থে র প্রত্যয় আপনারা ব্যবহার করেন, কিন্তু আপনারা জানেন না যে আছে অর্থে র প্রত্যয় হয়, অস্তি অর্থে র প্রত্যয় হয়। যেমন সবচেয়ে বড় উদাহরণ হলো মধুর, মধুর, মধুরং মধুরং বপুরস্য বিভো মধুগন্ধি মধুস্মিতমেতদহ মধুরং 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 মধুরং। এই যে বিখ্যাত শব্দ উচ্চারণ করেছিলেন বিল্বমঙ্গল, মধুর। আপনারা সেসব স্তোত্র শুনেছেন কিনা জানি না। মধুরাষ্টক বলে একটা স্তোত্র আছে, আপনারা শুনবেন। আমাদের ভীমসেন যোশী থেকে পণ্ডিত যশরাজ সবাই এটা গেয়েছেন এক সময়। হ্যাঁ, মধুরম মধুরম এরকম মধুরাষ্টক। হ্যাঁ, এখন এই যে মধুর, মধু আছে যার মধ্যে, শৃঙ্গ কাকে বলে? সাহিত্য দর্পণকার, যিনি অভিনয়ের উপরে লিখেছেন, যিনি অলঙ্কারের উপরে লিখেছেন, তিনি বলছেন শৃঙ্গং হি মন্মথদ ভেদ, শৃঙ্গং হি মন্মথদ ভেদ। অর্থাৎ প্রথম যে মন্মথ মানে হচ্ছে যা মনকে মন্থন করে, কামনার যে প্রবৃত্তি। মন্মথের উদ্ভেদ মানে প্রাকট্য, অর্থাৎ শৃঙ্গ হচ্ছে তার থেকে কামনা তৈরি হয়, শৃঙ্গ। খেয়াল করে দেখুন, ইংরেজিতে হর্ন একই শব্দ, সেখান থেকে ইফ ইউ ফিল হর্নি, সেই জিনিসটা কেমন হয়। এই যে হর্নি, হর্ন, দেখুন একরকম ভাবে শৃঙ্গ, শৃঙ্গার, শৃঙ্গ যার মধ্যে আছে। এই মন্মথ যার, মন্মথটা কিরকম ভাবে বোঝাবো? হ্যাঁ, মন্মথ মানে মদন, কিন্তু মন্মথটা বোধহয় আমাদের সবচেয়ে ভালো বুঝিয়েছেন আমাদের চৈতন্য চরিতামৃতকার। তিনি একটা সময়ে এরকম বলেছেন যে চড়ি গোপীর মনোরথে মন্মথেরই মনোমথে। ভাগবত পুরাণে যখন রাস পঞ্চাধ্যায় আরম্ভ হচ্ছে, আমি এক প্রসঙ্গ থেকে আর এক প্রসঙ্গে চলে যাচ্ছি, এটা আমার বদ অভ্যাস। রাস পঞ্চাধ্যায় যখন আরম্ভ হচ্ছে, রাস আরম্ভ হবে, তখন তো সমস্ত টিকাকারেরা অবহিত হয়ে বসছেন যে রাস পঞ্চাধ্যায় আরম্ভ করতে হবে। শ্রীধর স্বামী হচ্ছেন প্রাচীনতম টিকাকার, তিনি বলছেন আরম্ভ করছেন, টিকা আরম্ভ করছেন। ব্রহ্মাদি দেব সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতির গোপী রাসমণ্ডল মণ্ডিতা। জয় হোক তাঁর, সেই শ্রীপতি, লক্ষ্মীপতি,
বলে শুনেছি আগে। তার জয় হোক। তিনি কি করেছেন? ব্রহ্মাদি দেব সংরূহ দর্প কন্দর্প দর্পহা। ব্রহ্মাদি অর্থাৎ ব্রহ্মা মহাদেব ইত্যাদির মধ্যে তাদের যে দর্প ছিল, যে আমাদের কেউ ভোলাতে পারবে না, আমরা হচ্ছে স্ট্রং মাইন্ডের লোক, আমাদের কেউ ওইসব মেয়েরা টেরা আমাদের কেউ ভোলাতে পারবে না। তাদের মধ্যেও যখন সেই সংরূঢ় হলো কামনা, সেই দর্পহা যিনি, দর্পকে মানে তাদেরও দর্প যিনি হরণ করেছিলেন সেই কামদেব, অর্থাৎ যেটা পরের লাইনে বলতে যাচ্ছেন, জয়তী শ্রীপতির গোপী সাক্ষাৎ মন্মথ মন্মথ। সেই শ্রীপতি গোবিন্দের জয় হোক, যিনি মন্মথকে ধ্বংস করেননি। মহাদেব মদনকে ধ্বংস করেছিলেন। পার্বতী যখন এলেন উপস্থিত, এই যে প্রেম কাকে বলে, প্রেমের স্বরূপ কি আমি বলি আপনাদের। আমি তো বসন্ত বর্ণনা করতে পারবো না কালিদাসের, কিন্তু ওই যে পার্বতী আসছেন বসন্তের মধ্যে দিয়ে, বসন্ত ছাড়াতে হবে না, ওই যে বলেছিলাম এরোটিক্স ছাড়া তো লাভ হবে না। সেখানে পার্বতী যেভাবে আসছেন, ইট ইজ ফুল অফ এরোটিক্স। কিরকম বর্ণনা সেখানে আছে সেটা বলবার মতো নয়, কালিদাসের বর্ণনা সেখানে বলবার মতো নয়। সমস্ত বসন্ত পুষ্পাভরণং বহন্তি, কালিদাসের নায়িকা আসছেন, পার্বতী আসছেন। তিনি এসে উপস্থিত হচ্ছেন কোথায়? যেখানে শিব আছেন এবং তিনি ধ্যান করছেন। যখন আসলেন পার্বতী, অকাল বসন্তের উদয় হয়েছে। হ্যাঁ, অশোক নির্ভর্ষিত পদ্মরাগম। আমি সবচেয়ে ভালো শ্লোকটা বলছি কালিদাসের। ভালো শ্লোক মানে ভদ্র শ্লোক, তাই তো বলতে হয়। আমাকে ইন্টারভিউর সময় জিজ্ঞাসা করেছিলেন যে আমার যিনি মানে ওপর থেকে ইন্টারভিউ নিতে, কলেজে ইন্টারভিউ দিচ্ছি, এই প্রশ্ন করছেন যিনি, যে এখন মেঘদূতের একটা শ্লোক বলো তো। ওনারা ঠিক করেই আসতেন যে কোন শ্লোকটা বললে পরে কি অ্যান্সার করবেন, মানে কোশ্চেন কি করবেন ওনাদের ঠিক করাই থাকতো। হ্যাঁ, কিন্তু আমি তো ব্যতিক্রমী লোক, ভালো নয়, উদ্দাম লোক, ভদ্র নয়। তো উনি বললেন যে মেঘদূত একটা শ্লোক বলো তো। আমি বললাম, যত্র স্ত্রীণাং প্রিয়তম ভুজালিঙ্গনচ্ছ্বাসিতানাং। বলেন এটি কি কোনো ভালো শ্লোক নেই? আমি বললাম হ্যাঁ স্যার আছে স্যার। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকার, প্রথম শ্লোক বললাম, ওখান থেকে কোশ্চেন হবে। উনি কোশ্চেন বললেন, আমি তার উত্তর দিচ্ছি। আমি ভাবলাম যে আমি চাকরি পাচ্ছি না কিছুতে। তখন আমি বললাম আমার স্টেকটা তো এইরকম, ভালো শ্লোক বলো তো একটা দেখি। যত্র স্ত্রীণাং প্রিয়তম ভুজালিঙ্গনচ্ছ্বাসিতা। উনি খুব বিরক্ত হয়েছিলেন, এটা ভালো শ্লোক নয়। অথচ এটা মেঘদূতের অন্যতম ভালো শ্লোক বলে গণ্য হতে পারে যদি সেভাবে ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, ঠিক সেই রকম আমি ভালো শ্লোকগুলোর মধ্যে এইটা বলছি, অশোক নির্ভর্ষিত পদ্মরাগ আকৃষ্ট হেমদ্যুতি কর্ণিকার মুক্তাকলাপীকৃত সিন্ধুবারম বসন্ত পুষ্পাভরণং বহন্তি। আমি আর স্রস্তাং নিতম্বাদ মানে অবিলম্বমান এইসব আর বলতে যাচ্ছি না। আমি ভালো শ্লোক বলছি। মুক্তাকলাপী, সমস্ত বসন্তের পুষ্পে আভরণ নিয়ে যাচ্ছেন উমা। তিনি মহাদেবের কাছে যাচ্ছেন, জানেন না তার সঙ্গে প্রেম হবে, তবে এমন কোনো কথা নেই। তিনি একটা সময় তার ধ্যান ভাঙবে, সেই ধ্যান ভাঙার সময় তিনি কিছু পুষ্প অর্ঘ্য তাকে দিয়ে আসবে। বেশ তো, যাচ্ছে। আর হিমালয়ে তিনি কিন্তু নারদের বুদ্ধিতে তাকে লেলিয়ে দিয়েছেন, যাকে বলে। হ্যাঁ, যে তুমি মাঝে মাঝে যাবে, ওখানে গিয়ে তোমার পূজার পুষ্প দিয়ে আসবে। হ্যাঁ, তার হচ্ছে। পার্বতী উপস্থিত হলেন সেদিন, কিন্তু সেই দিন সেই চক্রান্ত কিন্তু স্বর্গলোকে তৈরি হয়েছে, যেখানে মদনকে পাঠানো হয়েছে। তিনি অকাল বসন্ত এনে দিয়েছেন, তার সঙ্গে বসন্ত শাখা বসে আছে। রবীন্দ্রনাথ যাকে বলছেন মদন বসন্ত শাখা, তিনি তার পাশে ঘুরছেন এবং তিনি ওয়েট করে বসে আছেন যে সম্মোহন বানখানি নিয়ে, পঞ্চবান তো, যে কখন ছুড়বেন,
যখন শিবের ধ্যান ভাঙবে, সামনে পার্বতী উপস্থিত হবেন, তার সমস্ত পূজার পুষ্প তিনি দেবেন, আর এই যে ফটো সেট মোমেন্ট একেবারে তিনি বানটি ছাড়বেন, ঠিক করে নিয়েছেন একদম। ঠিক তাই হলো, শিবের ধ্যান ভেঙেছে, তিনি দিলেন ফুল। একেবারে কিরকম ফুল দিলেন, কিরমভাবে নম্র হলেন তিনি, যে সঙ্গে সঙ্গে তার মাথা থেকে কর্ণিকার পুষ্পখানি আগেই পড়ে গেল। হ্যাঁ, পর্যাপ্ত পুষ্পস্তবকাবনামরা, এই যে মাথা থেকে কর্ণিকার ফুলখানা আগেই পড়ে গেল, মানে কতখানি সমর্পণ আছে তার মধ্যে দেখানোর জন্য, প্রেমের ক্ষেত্রে পড়ল বটে। এবং সঙ্গে সঙ্গে শিব তাকে একবার আশীর্বাদ করলেন, অনন্য ভাজং প্রতিমাপনহিতি, তুমি তোমার ইচ্ছা মতো ঈপ্সিত স্বামী লাভ করো। শিব আশীর্বাদ করছেন, তিনি জানেন না তখন যে তিনি তার স্বামী হবেন। তুমি তোমার যেরকম অভিপ্সিত সেই রকম পতি তুমি লাভ করো। এটা বলতে গেলে তার মাথায় যে স্পর্শ করলেন, এই অবস্থায় ওই ভদ্রলোক যিনি এরোটিসিজমের মাস্টার, তিনি তার বান থেকে সম্মোহন নামে একটি বান ছেড়ে দিলেন। ধরুন এটা মেটাফর। সঙ্গে সঙ্গে শিব হরস্ত কিঞ্চিত পরিবৃত্ত ধৈর্য চন্দ্র উদয়ারম্ভরাশি, শিবের ওই রকম সন্ন্যাসী শিব, তার ধৈর্যের যেন চ্যুতি হচ্ছে। কিরকম? ঠিক চাঁদ উঠলে পরে যেরকম সাগরের জল বাড়তে আরম্ভ করে, চন্দ্র উদয়ারম্ভরাশি। পার্বতীর কি হল? উমাপি নীলালক মধ্য সৌভি, তার উমা, তার নীল অলক মানে কৃষ্ণ বর্ণ যে কেশগুচ্ছ, নীলালক মধ্য সৌভি বিশ্রং শয়ন্তী নবকর্ণিকার, এই নবকর্ণিকার পুষ্প দিলেন। দেওয়া মাত্রই এই যে একটা সম্মোহন বান এসে পৌঁছল, তার ফলটা কি হলো? যে তার সমস্ত শরীরে শিবের যেরকম ধৈর্যচ্যুতি হলো, পার্বতীর কি হলো? অঙ্গই স্ফুরদ বাল কদম্ব কল্পই, তার সমস্ত শরীরের মধ্যে কদম ফুলের সমস্ত রোঁয়া নাকি একসঙ্গে বেরোয়, তার সমস্ত শরীরটা কদম ফুলের মতো ফুটে উঠল একসঙ্গে। বর্ষার অঙ্গই স্ফুরদ ওয়াল কদম্ব কল্পই, ওয়াল মানে প্রথম বর্ষার ফুল। কি কোথা থেকে রবীন্দ্রনাথ ধরে নিলেন না? এই কালিদাস কে বলবে চুরি করেছে, নাকি আত্মসাৎ করেছেন কবি? বাদল দিনের প্রথম কদম ফুল করেছ তা। প্রেম তো এখানে হলো না। রবীন্দ্রনাথ যেটাকে ওই রকম উমাপি নীলারকম একেবারে তার অঙ্গ স্ফুরত বাল কদম্ব কল্পই, দেখুন ওই যে কামনার জগৎকে রবীন্দ্রনাথ কিভাবে বাদল দিনের প্রথম কদম করেছ তা। কামনা কিভাবে প্রেমে রূপান্তরিত হয়, বুঝলেন কি? এইরকম ভাবে হয়। অথচ যে লোকের কবি, যে লোক এরোটিসিজমের মাস্টার, যেটাকে ভালো করে ধরিয়ে দিলেন, কালিদাসের সেই উত্তর জন্মা কবি, যিনি কালিদাসের অনুভূতি নিয়ে জন্মেছিলেন, তিনি বাদল দিনের প্রথম কদম করেছ তা।